প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুলজি ডিপার্টমেন্ট, কর্ণফুলী গভর্নমেন্ট কলেজ, কাপ্তাই। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য অধ্যায় 7 অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃতবীজ উদ্ভিদ। আলোচ্য বিষয়গুলো হলো কোরালয়েড মূল, পুষ্প সংকেত, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, পুষ্পমঞ্জরি, মাতৃ অক্ষ, পুষ্প প্রতীক, পুষ্পাক্ষ। এই বিষয়গুলো আলোচনা করা হবে। আজকে ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে: কোরালয়েড মূল কি, পুংস্ট্রোবিলাস, পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল, স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল, সোরাস, অ্যাপোফাইসিস, মাতৃ অক্ষ, পুষ্পাক্ষ, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, এগুলো সম্পর্কে জানতে পারবে। আমরা প্রথমেই আলোচনা করছি কোরালয়েড মূল সম্পর্কে। কোরালয়েড মূল হচ্ছে এমন ধরনের মূল যা প্রধান মূল হিসাবে প্রথমে সৃষ্টি হয়, তারপর নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে সেখান থেকেই আলাদা মূল বের হয়, যেগুলো বাইরেমাস বা ব্যগ্র শাখাযুক্ত, এবং এই শাখাগুলোর মাঝে মাঝে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। পরবর্তীতে সেই সব জায়গায়, সংক্রমিত জায়গায়, নষ্ট, অ্যানাবিনা এ ধরনের সায়ানোব্যাকটেরিয়াগুলো পুঞ্জীভূত হয়ে এবং পাশাপাশি আরও অন্যান্য ধুলাবালি সহ সম্পূর্ণ মূলে আঙ্গিক বিকৃতি ঘটে। এবং আঙ্গিক বিকৃতিটা এমনভাবে ঘটে যে যেটা দেখতে প্রবালের মতো মনে হয়, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় কোরাল। তো এটি দেখতে প্রবালের মতো বা কোরালের মতো বলেই এটাকে বলা হয় কোরালয়েড মূল বা প্রবালবৎ মূল। প্রবালবৎ মূল অর্থাৎ প্রবালের মতো মূল। কোরালয়েড মূল সাইকাসের একটি অনন্য বৈশিষ্ট্য। এরপর আসছি পুং স্ট্রোবিলাস। পুং স্ট্রোবিলাসটা হচ্ছে, এটিও সাইকাসের একটি বৈশিষ্ট্য। সাইকাস উদ্ভিদ সাধারণত একলিঙ্গিক, এরা কখনো উভলিঙ্গিক হয় না, অর্থাৎ মেল এবং ফিমেল বা পুং এবং স্ত্রী জনন অঙ্গ আলাদাভাবে তৈরি হয়। পুং উদ্ভিদের ক্ষেত্রে পুং স্পোরোফিল বা মাইক্রোস্পোরোফিল, যেটাকে বলা পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিলগুলো এমনভাবে ঘন সন্নিবেশিত হয়ে মোচাকার গঠন লাভ করে, তখন ওই মোচাকার গঠনটাকে বলা হয় পুং স্ট্রোবিলাস। তার মানে হচ্ছে পুং স্ট্রোবিলাসটা হচ্ছে পুং রেণুপত্রের সমষ্টি, এবং এখানে ঘনভাবে সন্নিবেশিত হয় পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিলের পৃষ্ঠদেশে স্পোরাঞ্জিয়াম গঠিত হয়। এখানে এর পরেই একটা শব্দ আছে সোরাস, এটাও জ্ঞানমূলক প্রশ্ন। তো সোরাসটা কি, এটার সাথে রিলেটেড পুং স্ট্রোবিলাসের সাথে। পুং স্ট্রোবিলাস গঠিত হয় পুং রেণুপত্র নিয়ে, আর পুং রেণুপত্রের পৃষ্ঠদেশে তৈরি হয় স্পোরাঞ্জিয়াম। 4 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম একীভূত হয়ে গঠন করে সোরাস। প্রত্যেকটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর মাতৃকোষ তৈরি হয়। আবার প্রতিটি স্পোর মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে 4টি রেণু বা স্পোর গঠন করে, এবং এই প্রত্যেকটি রেণু থেকেই এক একটি শুক্রাণুর আবির্ভাব ঘটে, অর্থাৎ প্রতিটি পুং রেণু রূপান্তরিত হয়ে শুক্রাণুতে পরিণত হয়। এরপরে আসে এখন স্ত্রী রেণুপত্র। স্ত্রী রেণুপত্র ইংরেজিতে বলা হয় ম্যাগাস্পোরোফিল। স্ত্রী রেণুপত্র বা ম্যাগাস্পোরোফিল
এবং পাশাপাশি পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিলের শুধু চিত্র আসতে পারে। শুধু চিত্র খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা প্র্যাকটিস করবে, এটা দেখানো হয়েছে গত ক্লাসে। আচ্ছা, স্ত্রী রেণুপত্র কিন্তু পুং রেণুপত্র মতো নয়, এরা ঘনভাবে সন্নিবেশিত থাকে না, বরং এরা একটু ঢিলে ঢালাভাবে অবস্থান করে, যে কারণে স্ত্রী রেণুপত্রগুলো বা ম্যাগাস্পোরোফিলগুলো স্ট্রোবিলাস গঠন করে না, অর্থাৎ কম্প্যাক্ট নয়। কম্প্যাক্ট না হওয়াতে এরা স্ট্রোবিলাস গঠন করে না, সেজন্য আমরা স্ট্রোবিলাস বলতেই পুং স্ট্রোবিলাসকেই বুঝি। অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস হচ্ছে পুং উদ্ভিদের অর্থাৎ পুং সাইকাসের পুং রেণুপত্রের শীর্ষস্থ সরু যে প্রান্তটা আছে, এই সরু প্রান্তটাকেই বলা হয় অ্যাপোফাইসিস। এরপর হচ্ছে মাতৃঅক্ষ। মাতৃঅক্ষ কাকে বলে? মাতৃঅক্ষ হচ্ছে কাণ্ডের যেই অক্ষ থেকে বা যে বিশেষ অঞ্চল থেকে পুষ্প উৎপত্তি লাভ করে তাকেই বলা হয় মাতৃঅক্ষ। আমরা মাতৃঅক্ষ সচরাচর যেখানে দেখি সেটা হচ্ছে পুষ্প প্রতীক অঙ্কনের সময়। পুষ্প প্রতীক অঙ্কনের সময় মাতৃঅক্ষকে সবার উপরে স্থান দেওয়া হয়। আমরা যেমন মাকে সবার উপরে স্থান দিই, ঠিক এক্ষেত্রেও মাতৃঅক্ষকে সবার উপরে স্থান দেওয়া হয়। পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ হচ্ছে পুষ্পের যে অঞ্চল থেকে পুষ্পপত্রগুলো সজ্জিত হয়, অথবা পুষ্পের যেই অংশে বা যে অক্ষে পুষ্পপত্রগুলো সজ্জিত থাকে তাকেই পুষ্পাক্ষ বলে, অর্থাৎ পুষ্পের অক্ষ। পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাসের সাথে জড়িত যে শব্দটা সেটা হচ্ছে পুষ্পপত্র। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে পুষ্পপত্র কাকে বলে। পুষ্পের প্রত্যেকটি অংশকেই পুষ্পপত্র বলে, অর্থাৎ পুষ্পের মধ্যে আমরা যে অংশগুলো দেখতে পাই, উপবৃত্তংশ, বৃত্তংশ, পাপড়ি, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা পুষ্পপত্র। তবে পুষ্পপত্রের মধ্যে বৃত্তংশ এবং পাপড়িকেই সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়, এটি আমাদের মনে রাখতে হবে। যদিও সবগুলোই পুষ্পপত্র, কিন্তু প্রাধান্য পাবে পাপড়ি এবং বৃত্তংশ। তাহলে এখন আমরা বললাম যে পুষ্পপত্র হলো পুষ্পের প্রতিটি অংশই হলো পুষ্পপত্র। এখন পুষ্পপত্র বিন্যাস কাকে বলে? পুষ্পাক্ষের উপরে পুষ্পপত্রগুলো যে বিশেষ পদ্ধতিতে সজ্জিত থাকে সেই সজ্জা রীতিকে অথবা বিন্যাস পদ্ধতিকেই পুষ্পপত্র বিন্যাস বলে। পুষ্পপত্র বিন্যাসের প্রকারভেদটা আমরা একটু পরেই আলোচনা করছি। অমরা বিন্যাস। অমরা বিন্যাসের সাথে সংশ্লিষ্ট শব্দ হচ্ছে অমরা বা প্লাসেন্টা। অমরা হচ্ছে যে গর্ভাশয়ের যে টিস্যু থেকে বা কোষগুচ্ছ থেকে ডিম্বক উৎপত্তি লাভ করে তাকেই বলা হয় অমরা বা প্লাসেন্টা। এখন আসো অমরা বিন্যাস। গর্ভাশয় অভ্যন্তরে অমরা বিভিন্নভাবে সজ্জিত থাকতে পারে। এখন যে পদ্ধতিতে অমরা গর্ভাশয়ের অভ্যন্তরে সজ্জিত থাকে তাকেই বলা হয় অমরা বিন্যাস। আমরা পরবর্তীতে অমরা বিন্যাসের প্রকারভেদে সেটা দেখতে পাবো যে অমরা কখনো কেন্দ্র থেকে উৎপত্তি লাভ করে, কখনো গাত্র থেকে উৎপত্তি লাভ করে, কখনো শীর্ষদেশ থেকে উৎপত্তি লাভ করে, কখনো পাদদেশ থেকে উৎপত্তি লাভ করে, এভাবে বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি লাভ করে। যে জায়গায় থেকেই উৎপত্তি লাভ করুক না কেন তাদের বিন্যাস পদ্ধতিটাকেই বলা হয় অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। এরপর আসো পুষ্প সংকেত। পুষ্প সংকেত হলো একটা সাংকেতিক চিহ্ন যার মাধ্যমে পুষ্পের বিভিন্ন অংশকে সহজেই উপস্থাপন করা যায়। তাহলে আমরা যদি এটিকে সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলতে পারি যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে পুষ্পের বিভিন্ন স্তবক, প্রতিটি স্তবকের সদস্য সংখ্যা, স্তবকের
সংযোগ, সমসংযোগ, অসম সংযোগ, লিঙ্গিক অবস্থা, প্রতিসাম্য ব্যবস্থা ইত্যাদি একটি সরল রূপরেখার মাধ্যমে বর্ণনা করা হয়, তাকেই বলা হয় পুষ্প সংকেত। পুষ্প সংকেত দেখে আমরা একটা পুষ্পের সামগ্রিক গঠন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারি। এবার আসো পুষ্প প্রতীক। পুষ্প প্রতীকও অনেকটা পুষ্প সংকেতের মতো, কিন্তু এটা হচ্ছে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়, আর পুষ্প সংকেতটা প্রকাশ করা হয় সংকেতের মাধ্যমে। তার পুষ্প প্রতীককে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: যে প্রতীকের মাধ্যমে পুষ্পের বিভিন্ন স্তবক, প্রতিটি স্তবকের সদস্য সংখ্যা, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, মাতৃ অক্ষের সঙ্গে প্রতিটি স্তবকের সম্পর্ক একটি বৃত্তাকার গঠনের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকেই পুষ্প প্রতীক বলে। আমরা দুটো পুষ্প প্রতীক এই অধ্যায়ে শিখতে হবে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জবার পুষ্প প্রতীক, আর 2 নম্বর হচ্ছে ধানের পুষ্প প্রতীক। জবার পুষ্প প্রতীক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদিও ধানেরটাও গুরুত্বপূর্ণ, দুটোই আসে, জবারটা বেশি আসে। এবার আমরা আলোচনা করছি পুষ্প বিন্যাসের প্রকারভেদ, পুষ্পপত্র বিন্যাসের প্রকারভেদ। একটু আগে আমরা বলেছি পুষ্পপত্র বিন্যাস হচ্ছে পুষ্পপত্র সমূহের সজ্জারীতি। এখন এই সজ্জারীতিটা আমরা বিভিন্ন টাইপের সজ্জারীতিটা ব্যাখ্যা করছি। পুষ্পপত্র বিন্যাসকে যে কয়টি ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটা হচ্ছে মুক্ত পুষ্পপত্র বিন্যাস, প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস, তারপর হচ্ছে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস, কুইনকাংশিয়াল পুষ্পপত্র বিন্যাস, ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাস, অর্থাৎ 6 ধরনের পুষ্পপত্র বিন্যাস আমরা এখানে আলোচনা করব। তো প্রথমেই ওপেন টাইপ অথবা মুক্ত পুষ্পপত্র বিন্যাস, আমরা এটাই আলোচনা করছি। মুক্ত পুষ্পপত্র বিন্যাস, যে পুষ্পপত্র বিন্যাসে পাপড়ি বা পুষ্পপত্রগুলো এমনভাবে সজ্জিত থাকে যে তারা কখনোই পরস্পরকে স্পর্শ করে না, অথবা তারা এমনভাবে কখনোই স্পর্শ করে না, বরঞ্চ অনেক দূরে অবস্থান করে পরস্পর থেকে, তাকেই মুক্ত বা ওপেন পুষ্পপত্র বিন্যাস বা ওপেন টাইপ অফ এস্টিভেশন বলা হয়। তাহলে আবার বলছি, যে পুষ্পপত্র বিন্যাসে পুষ্পপত্রসমূহ এমনভাবে সজ্জিত হয় যে তারা কখনোই পরস্পরকে স্পর্শ করে না, বরং পরস্পর থেকে যথেষ্ট দূরে অবস্থান করে, তাকেই মুক্ত পুষ্পপত্র বিন্যাস বা ওপেন টাইপ অফ এস্টিভেশন বলা হয়। প্রান্তস্পর্শী বা ভালভেট। প্রান্তস্পর্শী বা ভালভেট হলো যে পুষ্পপত্র বিন্যাসে পাপড়ি বা বৃত্তাংশগুলো এমনভাবে সজ্জিত হয় যে তারা পরস্পরকে স্পর্শ করে অথবা খুব সামান্য দূরে অবস্থান করে, যা দেখলে দূর থেকে দেখলে পরস্পরকে স্পর্শ করেছে বলেই মনে হয়, তাকেই ভালভেট বা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস বলে। পাকানো পুষ্পপত্র বিন্যাস বা টুইস্টেড, যে পুষ্পপত্র বিন্যাসে পাপড়িগুলো এমনভাবে সজ্জিত হয় যে একটি পুষ্পপত্র বা পাপড়ি তৎপরবর্তী পুষ্পপত্রের নিকটতম প্রান্তকে পর্যায়ক্রমে ঢেকে রাখে, তাকেই পাকানো বা টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস বলে। এখানে মুক্ত পুষ্পপত্র বিন্যাস, প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস, পাকানো পুষ্পপত্র বিন্যাস, 3টি পুষ্পপত্র বিন্যাসই জবা ফুলের ক্ষেত্রে প্রযোজ্য। জবা ফুলের উপবৃত্তাংশে পুষ্পপত্র বিন্যাস হচ্ছে মুক্ত, বৃত্তাংশে পুষ্পপত্র বিন্যাস হলো প্রান্তস্পর্শী, পাপড়ির পুষ্পপত্র বিন্যাস হচ্ছে পাকানো। এবার ইমব্রিকেট, যে পুষ্পপত্র বিন্যাসে একটি পাপড়ির উভয় প্রান্ত ভিতরে থাকে, একটি পাপড়ির উভয় প্রান্ত বাইরে থাকে এবং বাকি
পাপড়িগুলো পাকানো অবস্থায় থাকে তাকেই ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস বলে। এটি দেখা যায় কৃষ্ণচূড়া ফুলের ক্ষেত্রে, রাধাচূড়া ফুলের ক্ষেত্রে। কুইনকানশিয়াল, যে পুষ্পপত্র বিন্যাসে দুটি পুষ্পপত্রের উভয় প্রান্ত ভেতরে থাকে, দুটি পুষ্পপত্রের উভয় প্রান্ত বাইরে থাকে এবং অন্য পুষ্পপত্র যদি থাকে তবে তা পাকানো অবস্থায় থাকে, তাকেই কুইনকানশিয়াল পুষ্পপত্র বিন্যাস বলে। কুইনকানশিয়াল পুষ্পপত্র বিন্যাসকে বিশেষ ধরনের ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাসও বলা হয়। আচ্ছা, কেন এটাকে ইমব্রিকেট বলা হয়? তার কারণ হলো যে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাসে একটি পাপড়ি উভয় প্রান্ত ভেতরে, একটি পাপড়ি উভয় প্রান্ত বাইরে থাকে, আর কুইনকানশিয়ালে দুটি পাপড়ি উভয় প্রান্ত ভেতরে, দুটি পাপড়ি উভয় প্রান্ত বাইরে থাকে। কাজেই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে খুব সংখ্যাগত, মূলত পার্থক্য খুব হালকা, যে কারণে কুইনকানশিয়ালকে বিশেষ ধরনের ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাসও বলা হয়। ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাস। ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রয়োগের প্রশ্নে দেওয়া হয়, অনুধাবনেও অনেক সময় আসে। ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাসের একটা স্পেশালিটি হচ্ছে যে এখানে পাপড়িগুলোর আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। অন্য পুষ্পপত্র বিন্যাসে কিন্তু পাপড়িগুলোর আলাদা নাম নেই। তো ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাসে একটি পাপড়ি অনেক বড় থাকে এবং সেই পাপড়িটা অপেক্ষাকৃত দুটো ছোট পাপড়িকে ঢেকে রাখে। ওই দুটো ছোট পাপড়িকে যোগ করলেও সেটা বড় পাপড়িটার সমান হয় না, বড় পাপড়িটা এতটাই বড়। আবার যে দুটো পাপড়িকে বড় পাপড়িটা ঢেকে রাখে সেগুলো আবার ভেতরের দিকে একেবারে ছোট সংযুক্ত দুটো পাপড়িকে ঢেকে রাখে। এখন এদেরকে চিহ্নিত করা হয়। সবচেয়ে বড় পাপড়িটিকে নাম দেওয়া হয়েছে ভ্যাক্সিলাম। তৎপরবর্তী অপেক্ষাকৃত ছোট দুটো পাপড়িকে নাম দেওয়া হয় পক্ষদল, আর ভেতরের সবচেয়ে ছোট এবং সংযুক্ত পাপড়িদ্বয়কে নাম দেওয়া হয়েছে তরিদল। এবার আমি সংজ্ঞাটা বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে পুষ্পপত্র বিন্যাসে বৃহত্তম পাপড়ি বা ভ্যাক্সিলাম তৎপরবর্তী অপেক্ষাকৃত ক্ষুদ্র পাপড়িদ্বয় তথা পক্ষদলকে ঢেকে রাখে, পক্ষদল তৎপরবর্তী ক্ষুদ্রতম সংযুক্ত তরিদলকে ঢেকে রাখে, তাকেই ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাস বলে। ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাস অপরাজিতা ফুল, শিম ফুল, বক ফুল, মটরশুঁটি এ ধরনের উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে আমরা এখানে পুষ্পপত্র বিন্যাসের প্রকারভেদ সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম। এবারে আসব অমরা বিন্যাসের প্রকারভেদ। অমরা বিন্যাস আমরা আগেই বলেছি, অমরার বিন্যাস পদ্ধতিকেই অমরা বিন্যাস বলে। অমরা বিন্যাস 7 ধরনের: প্রান্তীয়, অক্ষীয়, মুক্ত মধ্য, বহুপ্রান্তীয়, গাত্রীয়, মূলীয় এবং শীর্ষ, অর্থাৎ 7 ধরনের অমরা বিন্যাস দেখা যায়। প্রথমে প্রান্তীয় বা মার্জিনাল প্লাসেন্টেশন। এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ে একটি মাত্র প্রান্ত থেকে যদি অমরা উৎপত্তি লাভ করে তবে তাকে মার্জিনাল বা এক প্রান্তীয় বা প্রান্তীয় অমরা বিন্যাস বলা হয়। এ ধরনের অমরা বিন্যাস পাওয়া যায় অপরাজিতা ফুলের ক্ষেত্রে। অক্ষীয়, একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের কেন্দ্রীয় অক্ষ থেকে যদি অমরা উৎপত্তি লাভ করে এবং ডিম্বকগুলো প্রকোষ্ঠের মধ্যে যদি আবদ্ধ অবস্থায় থাকে তবে তাকে এক্সাইল বা অক্ষীয় অমরা বিন্যাস বলে। এটি জবা ফুলের ক্ষেত্রে দেখা যায়। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য অমরা বিন্যাস। মুক্ত মধ্য অমরা বিন্যাসের সাথে অক্ষীয় অমরা বিন্যাসের সাদৃশ্য থাকে। এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ে কেন্দ্রীয় অক্ষ থেকে যদি অমরা উৎপত্তি লাভ করে এবং ডিম্বকগুলো গর্ভাশয়ের মধ্যভাগে মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় থাকে তবে তাকে মুক্ত মধ্য বা ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন বলে। এখানে
মুক্ত মধ্য, অর্থাৎ গর্ভাশয়ের মধ্যভাগে মুক্তভাবে, এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে এটা সহজেই সহজ হয়ে যায়। বহুপ্রান্তীয় অমরাবিন্যাস। এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ে একাধিক প্রান্ত থেকে যদি অমরা উৎপত্তি লাভ করে তবে এ ধরনের অমরাবিন্যাসকে বহুপ্রান্তীয় অমরাবিন্যাস বলে। বহুপ্রান্তীয় অমরাবিন্যাসের উদাহরণ হচ্ছে শশা। সুপারফিশিয়াল বা গাত্রীয় অমরাবিন্যাস। বহু প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ে আভ্যন্তরীণ প্রাচীরের গাত্রদেশ থেকে যদি অমরা উৎপত্তি লাভ করে তবে তাকে সুপারফিশিয়াল বা গাত্রীয় অমরাবিন্যাস বলে। এটি দেখা যাবে শাপলা ফুলের ক্ষেত্রে। বেজাল বা মূলীয় অমরাবিন্যাস। এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ে পাদদেশ থেকে যদি অমরা উৎপত্তি লাভ করে এবং ডিম্বক খাড়াভাবে অবস্থান করে তবে তাকে বেজাল বা মূলীয় অমরাবিন্যাস বলে। এটি ত্রিধারার ক্ষেত্রে দেখা যায়। শীর্ষক বা এপিক্যাল প্লাসেন্টেশন। একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের শীর্ষদেশ থেকে যদি অমরা উৎপত্তি লাভ করে এবং ডিম্বকগুলো যদি নিচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকে তবে তাকে এপিকেল বা শীর্ষক অমরাবিন্যাস বলে। এটি পাওয়া যাবে ধনিয়া গাছের ক্ষেত্রে। ধনিয়ার অমরা ফুলের ক্ষেত্রে অমরাবিন্যাস হচ্ছে এপিকেল বা শীর্ষক। এখানে আমরা অমরাবিন্যাস সম্পর্কে, অমরাবিন্যাসের প্রকারভেদ সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব দুটো পুষ্প প্রতীক সম্পর্কে, জবা ফুলের পুষ্প প্রতীক এবং ধানের পুষ্প প্রতীক। এটা তোমাদের বাড়ির কাছে থাকবে, এটা নিজেরা এঁকে রাখবে এবং জবা ফুলের পুষ্প প্রতীকটা অন্তত পরীক্ষার আগে 10 বার রাখতে হবে। জবা ফুলের পুষ্প প্রতীকটা ব্যাখ্যা করছি। এখানে পাপড়ি, উপবৃত্তংশ, বৃত্তংশ, পাপড়ি, পুংস্তবক, স্ত্রীস্তবক। আমরা ব্যাখ্যা করার সময় বাইর থেকে ভেতরে প্রবেশ করব। জবা ফুলের ক্ষেত্রে উপবৃত্তংশ 5টি এবং মুক্ত, বৃত্তংশ 5টি যুক্ত এবং পুষ্পপত্রবিন্যাস ভালভেট বা প্রান্তস্পর্শী। পাপড়ির সংখ্যা 5টি। পাপড়ির গুলো উপরের দিকে মুক্ত থাকে কিন্তু নিচের দিকে পুংকেশরীয় নালিকার সাথে যুক্ত থাকে। তোমরা লক্ষ্য করবে যে এখানে প্রত্যেকটা পাপড়ির প্রান্তভাগ পুংকেশরীয় নালিকার সাথে একটি রেখা দিয়ে যুক্ত করা হয়েছে। এই রেখাটার অর্থ হলো যে পাপড়িগুলো উপরের দিকে মুক্ত কিন্তু নিচের দিকে পুংকেশরীয় নালিকার সাথে যুক্ত। এই রেখা দিয়ে তাদেরকে সংযোগ করতেই হবে। পাপড়ির পুষ্পপত্র বিন্যাস পাকানো বা টুইস্টেড। পুংকেশরের সংখ্যা অনেক, একগুচ্ছ এবং যুক্ত হয়ে পুংকেশরীয় নালিকা গঠন করে। এদের অমরা বিন্যাস অক্ষীয়, গর্ভাশয়ে 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। ধানের পুষ্প প্রতীকে আমরা লক্ষ্য করব। ধানের পুষ্প প্রতীকটা একটু ভিন্ন ধরনের। এখানে বাইরের সবচেয়ে বড় যে গঠনটি থাকে তাকে বলা হয় লেমা এবং উপরের দিকে একটি প্যালিয়া থাকে, আর ভেতরের দিকে লরিকিউল বা রসালো পুষ্পপুট বলা হয় এটাকে, লরিকিউল থাকে এক জোড়া। এদের পুংকেশরের সংখ্যা হচ্ছে 6টি এবং এটি বলতে হবে এভাবে যে পুংকেশর 6টি, 3টি করে 2 আবর্তে সজ্জিত। তাহলে আমরা এখানে জবা ফুল এবং ধান ফুলের পুষ্প প্রতীক সম্পর্কে জানলাম। তো আজ এ পর্যন্তই আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থেকো।